শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজ আমরা শুনব রহস্য কাহিনী। অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্রিফকেস রহস্য। অতীন বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ঢাকাতে জন্মগ্রহণ করেন। তিনি জীবনে বিভিন্ন পেশা অন্বেষণ করেছেন এবং স্কুলে শিক্ষকতার পাশাপাশি গল্প লেখার কলম ধরেন। এই গল্পে আমরা শুনব এক অসহায় বালক যে পিসির বাড়িতে এসে থাকছে, কিন্তু পিসির বাড়িতে তার মন বসছে না। সে ঠিক করলো সে বাড়ি ফিরে যাবে রাতের ট্রেনে। তার ট্রেনে টিকিট কাটার মতো পয়সা নেই। টিটির হাত থেকে লুকিয়ে ট্রেনে যেতে যেতে তার সঙ্গী হলো এক রহস্যময় ব্রিফকেস। সেই মুহূর্তে ট্রেনে ব্রিফকেসটির মালিক কেউ নেই। সেই ছেলেটির পরবর্তী পদক্ষেপ আমরা গল্পের মাধ্যমে শুনতে চলেছি। এই গল্পটি নেওয়া হয়েছে বিশ্বের সেরা রহস্য গল্প বইটি থেকে। গল্পের প্রধান চরিত্র হলো লেখক, পিসিমা এবং রহস্যময় তিন ব্যক্তি। এবার শুরু হচ্ছে ব্রিফকেস রহস্য। অবস্থা বিপাকে তখন আমি জোড়া মন্দিরের কাছে এক পিসির আশ্রয়ে আছি। চাউলপট্টি রোডে কিছু কুড়োঘর নিয়ে একটা বস্তিতে বাস। সিআইটি রোড তখনও হয়নি, দেশভাগের কিছু পরের সময়। একটা কুড়ে ঘর আর বারান্দায় পিসি আর তার ছেলে মেয়েরা। একটা ঘরে পিসেমশাই এবং আমি। আশেপাশে ডোবা আর কচুরিপানার জঙ্গল। ছোট্ট বস্তিটা ডোবা, জল আর মশার উপদ্রবে ঘিঞ্জি হয়ে থাকতো। মেন রোডে উঠতে হলে সরকার বাড়ির মাঠ ডাইনে ফেলে কুল গাছের জঙ্গলের ভেতর দিয়ে একটা পোড়ো বাড়ি ডিঙিয়ে যেতে হতো। পোড়ো বাড়িটা বড় রাস্তার ধারে। দরজা জানলা নেই বললেই চলে। ভাঙা পাঁচিল এবং নোনা ধরা ইটের গা বেয়ে নানাবিধ লতা গুল্ম। পিসির ফুটফরমাস সকালবেলা থেকেই শুরু। যা, কাঁচা লঙ্কা নিয়ে আয়। দৌড়ে যেতাম, কখনো পোড়ো বাড়িটার ভেতর দিয়ে, কখনো সরকার বাড়ির মাঠের উপর দিয়ে। সকালে মাঠে ফুটবল খেলা হতো, বিকেলেও। সকালবেলাতেই পিসির ফুটফরমাসের চাপ থাকতো বেশি। পিসির অফিসের রান্না বসিয়ে হাতের কাছে সবসময় সবকিছু জোগাড় থাকতো না। পিসির রান্নার হাত ছিল ভারী সুন্দর। শীতের দিনে কই মাছের মূলো দিয়ে ঝোল। বড়ি নেই। যা, বড়ি নিয়ে আয়। যা, ধনে পাতা নিয়ে আয়। খুচখাচ কাজে আমাকে পড়া ফেলে ছুটতে হতো। মাঠে ফুটবল খেলা থাকলে পোড়ো বাড়িটা পার হয়ে জোড়া মন্দিরের বাজারে ছুটতাম। মাঠে ঢুকলে তাড়া খাবো। কে রে বলে তেড়ে এসেছিল একবার গাট্টা গোট্টা কয়েকটা ছেলে। সেই থেকে সকালে বিকালে বাজারে যেতে হলে মাঠের পাশ দিয়ে পোড়ো বাড়িটা পার হয়ে যায়। ফার্স্ট ইয়ারের ছাত্র, কলোনি থেকে কলকাতায় পড়তে আসা। সব কিছুই সমীহ করি, ভয় পায়। পায়ে পাতা ঠেকলেও কপালে হাত ঠেকায়। পোড়ো বাড়িটার কাছে এলেই দেখতে পেতাম রোয়াকে বসে কেউ দাঁতন করছে নিমের ডাল দিয়ে। আমাকে যেতে আসতে সে দেখত, আমিও তাকে দেখতাম। ল্যাকপেকে তালপাতার সেপায়, মোটা গোঁফ, চুলগুলো কোকড়ানো। ভাঙা পোড়ো বাড়িতে লোকটা রাত কাটায় ভাবতেই গায়ে কাঁটা দিত। আমাদের কোনো কথা হতো না। পোড়ো বাড়িটার সামনেই বাস স্টপ। কলেজে যাওয়ার সময় সেও মাঝে মাঝে বের হয়ে আসতো পোড়ো বাড়ি থেকে। একই সঙ্গে পাশাপাশি বাসে কতদিন ফিরেছি, কিন্তু কোথাও কথা হয়নি। অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে ভয় পেতাম, পাছে কি বলতে কি বলে ফেলি। আর কথা বলার আছেই বাকি। কলকাতার জনারণ্যে কে কার খোঁজ রাখে, কে যেচে কার সঙ্গে কথা বলে। পিসির বাড়িতে খুব যে ভালো ছিলাম বলা যায় না। পিসির মন জুগিয়ে চলতে হতো। ভাই বোনেরা আমাকে হ্যাটাও করত। পিসি তখন কুপিত হতেন। বাস ভাড়া দেন, ফেরার পয়সাও। পিসে খোঁজখবর নিচ্ছেন কোথাও টিউশনি পাওয়া যায় কিনা। যতই হ্যাটা করুক বলার কিচ্ছু ছিল না। সবই গা সওয়া হয়ে গিয়েছিল। নিজের পড়া, ভাই বোনদের পড়া দেখিয়ে দেওয়া এবং সব সময় অশান্তি। কখন নাকি নালিশ করে বসে। নালিশ যে করতো না তাও নয়, তবে পিসি পাত্তা দিতেন না। পিসির এক অভিযোগ, তোরা ওকে বড় হ্যাটা করিস। আসলে আমার মনে হতো এতটা যিনি করছেন তার ছেলে মেয়েদের উপদ্রব সহ্য করা আমার একটা দায়। আর যখন উপদ্রব চরম সীমায়, যেমন কেউ চুল ধরে টানছে, খামচি দিয়ে পালাচ্ছে,
চিমটি কাটছে, আমাকে একা পেলেই হলো। তখন বড় অভিমান হতো, চোখে জল আসতো। নিজের ভাই বোনগুলোর জন্য মন খারাপ, বাড়ির জন্য বড় উতলা হয়ে পড়তাম। মাঝে মাঝে কথা নেই বার্তা নেই পিসিকে বলতাম, বাড়ি যাব। বাড়ি যাবি? টাকা পাবি কোথায়? মাসের শেষ। কিন্তু এই একটা ভুতুড়ে ঝোঁক আছে আমার। মন বাড়ির নামে কাতর হলে কে আটকায়? যা হয় হবে, বাড়ি যখন যাব ঠিক করেছি, টাকার জন্য আটকাবে না। বলতাম, হয়ে যাবে। হয়ে যাবে মানে বিনা টিকিটে রওনা দেওয়া, কোনো রকমে শিয়ালদা যেতে পারলেই হলো, রেলে চড়ে বসতে পারলেই হলো। হাফ প্যান্ট হাফ শার্ট গায়ে, প্রায় বালুকি বলা চলে, কামরা বদল করে কিংবা রিফিউজির দোহাই দিয়ে পার হয়ে যেতাম। মন যখন উড়ে গেছে, পিসি নানা অসুবিধের কথা বলেও আমাকে দমিয়ে দিতে পারবেন না জানেন। রাত 8:30টার ট্রেন ধরতে পারলে 2-2:30 লেগে যাবে বাড়ি পৌঁছতে। সঙ্গী পেলে ভালো, না পেলে প্ল্যাটফর্মের বেঞ্চিতে শুয়ে থাকা, সকাল হলে বাড়ি ফেরা। যেন এক আশ্চর্য মুক্তি ঘটবে। মা, ভাই, বোন, বাবার কাছে ফেরার আনন্দ আমাকে কিছুটা অবিবেচকও করে রাখত। পিসি রেগে গিয়ে বলতেন, যা খুশি কর, আমি কিচ্ছু জানি না। খুবই দমে যেতাম পিসির কথায়। ভালো ছেলে বলে বদনামও কম না আমার। সেই যদি পিসির মুখ রক্ষা না করে, তবে আর কিছু করার থাকে না। তার দস্যি সন্তান সন্ততির উপদ্রব সহ্য করতে না পেরেই পালাচ্ছি, এমনও ভাবতে পারেন। এতে পিসি খাটো হয়ে যেতে পারেন। মুখ গোমড়া করে বসে থাকা ছাড়া উপায় থাকতো না। পিসি আমার গোমড়া মুখ একদম সহ্য করতে পারতেন না। কাল গেলে হয় না? রাতের ট্রেনে যাবি, চিন্তা হয় না? আমার কিছু হবে না। তুই ভাড়া পাবি কোথায়? ভাড়া লাগে না, রিফিউজি বললে কিচ্ছু বলে না, টিকিটও চায় না। যা তবে, সাবধানে যাস। তারপরেই আমাকে পায় কি? 8 আনা পকেটে সম্বল করে, সাইড ব্যাগে জামা প্যান্ট ভরে, চুল পাট করে, কেলস জুতো পরে সেই পোড়ো বাড়ির সামনে। সাঁঝ লেগে গেছে, রাতের ট্রেন ধরব, ভিড় থাকে বেশ। রাস্তায় আলো জ্বলে উঠেছে, বাসের অপেক্ষায় আছি, এলেই উঠে পড়ব। পাশ থেকে গলা খাকারি দিল কি? দেখি সেই পোড়ো বাড়ির লোকটা, হাতে ব্রিফকেস, ধূসর রঙের জামা গায়ে, সাদা প্যান্ট, পায়ে শু। চেনা লোক আমার সঙ্গে পাশে উঠে গেল। কৌতূহল থাকার কথা না, কোথাও যাবে, রোজই তো যায়। লোকটি বাসের সিট পেয়ে গেল, পেছনের দিকে গিয়ে বসেছে। তারপরেই হাত তুলে আমাকে ডাকছে। ডাকতেই পারে আমরা পরস্পরকে চিনি। আমি যে চাউলপট্টি রোডে একটা টিনের বাড়িতে থাকি তাও বোধহয় জানি। কাছে গেলে বলল, বসো, জায়গা হয়ে যাবে। বলি নিজের সামান্য সরে বসল। কিছুটা ফাঁকা জায়গা, তবে একজন লোকের মতো বসার জায়গা আদৌ নেই, বরং গুঁজে দেওয়া যায় কাউকে। আমাকেও ফাঁকা জায়গাটায় গুঁজে দেওয়া যাবে ভেবেই বসতে বলছে। বসার পর মনে হলো কোনো অসুবিধা হচ্ছে না। কোথায় যাব জানতে চাইলে বললাম, বাড়ি যাচ্ছি। বাড়ি কোথায়, কোন স্টেশনে নামবো, লোকটা সবই একসময় জেনে নিল। আর কোনো কথা না। লোকটি জানলার বাইরে চোখ রেখে বসে আছে। রাসমণি বাজারের কাছে বাস থামতেই লোকটি কেন যে উসখুস করতে থাকলো, যেন বসতে তার অসুবিধে হচ্ছে। সরে বসার চেষ্টা করলাম, যদি এতে লোকটির বসতে সুবিধে হয়, কিন্তু সে কেন যে উঠে পড়ল। আমার কাছে ভারী ব্রিফকেসটি গচ্ছিত রেখে রড ধরে দাঁড়িয়ে থাকলো। আর দেখলাম সিটে এতটুকু জায়গা নেই। আমারই উচিত উঠে পড়া। উঠতে যাচ্ছিলামও, কিন্তু হাতের ইশারায় আমাকে দমিয়ে দিল। বেশ তো বসেছিল, সাহসা দুম করে উঠে পড়লই বা কেন? কোনো অসুবিধা ছিল না বসার। 6 জনের সিট, গুনে দেখলাম আমরা 6 জনই বসে আছি, আর একজনের বসার বিন্দুমাত্র জায়গা নেই। কেউ উঠেও যায়নি, বাস থেকে নেমেও যায়নি। তবু লোকটির উঠে যাওয়ায় জায়গা বিন্দুমাত্র খালি হলো না কেন, এইসবই ভাবছিলাম।
ব্রিফকেসটি বেশ ভারী, টের পাচ্ছিলাম। ভেতরে কি আছে কে জানে। দুজন সন্টা মতো লোক ওর দুপাশে দাঁড়িয়ে গেছে। ওরা কোথা থেকে উঠল বুঝতে পারছি না। রাসমণি স্টপ থেকে উঠতে পারে। ওরাও শক্ত করে রড ধরে আছে। দেখে মনে হচ্ছিল লোকটি যেন পালাতে না পারে, পালাতে গেলেই ঝাঁপিয়ে পড়বে। আমাকেও চোখ কটমট করে দেখছে। আমার কেমন ভয় করতে থাকলো। আর সরকার বাজার আসতেই ধুন্ধুমার কাণ্ড। লোকটি ছুটে নেমে গেল। আমার কোলে ব্রিফকেস। ডাকলাম, ও শুনছেন, শুনুন। সন্ধ্যা মতো লোক দুটিও দ্রুত নেমে গেল। মানুষ আত্মরক্ষার তাগিদেই শুধু এভাবে পাগলের মতো ছুটন্ত বাস থেকে লাফিয়ে পড়ে। ফলে যা হওয়ার তাই হয়ে গেল। পেছনের চাকার তলায় মাথাটি চেপটে গেছে। কিন্তু তিনজনের কে বাস চাপা পড়ল? ব্রিফকেসটির কি হবে? কাকে বলি? জানলায় মুখ বাড়িয়ে স্পষ্ট দেখলাম ধূসর রঙের শার্ট আর সাদা প্যান্ট পরা লোকটাই চাপা পড়েছে। মাথাটা চাকার তলায়, দেখা যায় না। গলা শুকিয়ে কাঠ, বমি পাচ্ছে, মাথাটা কেমন করছে। তারপর কিছুটা হতভম্ব অবস্থা আমার। লোকজন বাসটাকে ঘিরে ধরার আগেই উধাও। এক হ্যাঁচকায় শিয়ালদায় এসে নামিয়ে হাওয়া। ব্রিফকেসটি নিয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না। কাকে বলি? এক ঝামেলা। থানা পুলিশ ভাবতে পারছি না। আমার সাতপুরুষের কেউ থানা পুলিশ করেছেন জানি না। গো বেচারা মানুষ আমরা। ভারী ব্রিফকেসটি নিয়ে হাঁটতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। ফেলেও দিতে পারছি না। লোক গিজগিজ করছে। ফেলে গেলেই লোকে আমাকে ছাড়বে কেন? ফের ওটা হাতে ধরিয়ে দেবে, বলবে, খোকা এটা ফেলে যাচ্ছ কেন? সন্ডা মতো লোক দুটিও যে আমাকে ফলো করছে না কে বলবে। এলে বাঁচতাম, ওদের হাতে তুলে দিয়ে আমি ভারমুক্ত হতাম। যদি ব্রিফকেসটা নিয়ে লাঠালাঠির ব্যাপার থাকে ওরা পেলেই খুশি হয়ে চলে যাবে, কিন্তু না, কেউ না। 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে বেঞ্চিতে বসে আছি। ইচ্ছে আছে ট্রেনে ওঠার সময় ফেলে চলে যাব। এত ভারী জিনিস নিয়ে যাওয়ার সাধ্য নেই। কে জানে কি আছে ভেতরে। ট্রেন এলে চোরের মতো উঠতে যাচ্ছি। কে যেন বলল, খোকা এটা ফেলে যাচ্ছ কেন? মহা মুশকিল, আমার জিনিস নয়, তবুও আমাকে বয়ে বেড়াতে হবে। বাড়ির জন্য মন উতলা না হলে এমন একটা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে হয় না। মনে মনে খুবই পস্তাচ্ছি। কে যে ব্রিফকেসটা হাতে তুলে দিয়ে চলে গেল বুঝতে পারলাম না। যাকগে, রাতের ট্রেন, গোপন জানলা গলিয়ে ফেলে দিলেই চলবে। এখন ভালো মানুষ সেজে বসে থাকা ছাড়া উপায় নেই। চেকারবাবু কামরায় উঠে এলেই আরেক আতঙ্ক। এই লাইনে যাওয়া আসার অভ্যাস আছে। বিনা টিকিটে ভ্রমণের সুখও জানি। সারা রাস্তায় টেনশন থাকে। তারপর নির্দিষ্ট স্টেশনে নেমে গেট অতিক্রম করতে পারলেই রাজা হয়ে যায়। তখন টাকাটা, সিকিটা পকেটে যাই থাকে, মেঠাই মন্ডা না হলেও চানাচুর বাদাম খেতে খেতে বাড়ির রাস্তায় হেঁটে যাওয়ার মজাই আলাদা। গলায় তখন উচ্চাঙ্গ সঙ্গীত। দূর থেকে গান শুনলেই প্রতিবেশীরা বুঝতে পারে ধর্মদাস ঠাকুরের লায়ক পুত্র সুজন ঠাকুর বিদেশ ভ্রমণ সেরে বাড়ি ফিরছে। এহেন ভ্রমণকারীর কপালে এই ছিল শেষে। ব্রিফকেসটি সিটের তলায় গোপনে রেখে দিয়েছি। জানলার ধারে সিট, হাওয়া দিচ্ছে বেশ। ফাল্গুন মাস শেষ হয়, ঠান্ডা হাওয়া। রাতের দিকে বেশ আমেজ বোধ হওয়ার কথা, কিন্তু কেন যে ভেতরে একটা অস্বস্তি। ঘামছিলাম। সামনে পিছনে সিট একটাও খালি নেই। কৃষ্ণনগর না এলে ট্রেনের ভিড় পাতলা হবে না। মানুষজন দাঁড়িয়ে, ভিড় ক্রমেই বাড়ছিল। ট্রেন ছাড়ার সময় মনে হলো এই ভিড় পলাশী পর্যন্ত চলবে। অজ্ঞতা চোখ বুজে পৃথিবী সম্পর্কে উদাসীন হওয়া যায় কি না চেষ্টা করা ছাড়া অন্য কোনো কর্তব্যের কথা বিন্দুমাত্র ভাবতে পারছি না। ট্রেন ছেড়ে দিল। ট্রেনের দুলুনি ভালোই লাগে, ঘুম পায়, তবে ঘুমোতে পারি না। টিকিট থাকলে কথা ছিল, ব্রিফকেসটা না থাকলেও কথা ছিল।
ঘুম পেলে যেতে পারতাম। বসে বসে ঢুলি, ঘুমোই, ওর ঘাড়ে ঢলে পড়ি, মাথা সোজা করে দেয়। তবে এবারে ঘুম দূরে থাকুক, তন্দ্রাও নেই চোখে, বরং সব সময় আতঙ্ক। ব্রিফকেসটা সিটের নিচে, গোপনে পা ঠেলে দেখছি আছে কি নেই। পকেটমার, চুরিচামারি কত কিছুই হয়, হলে যে কি ভালো হতো। একেবারে গোবেচারা স্বভাব ব্রিফকেসেরও, যেখানেই ফেলে রাখবে পড়ে থাকবে, নড়বে না। স্টেশনের পর স্টেশন ফেলে চলে যাচ্ছি। রাত বাড়ছে। আশ্চর্য, আজ কামরায় চেকার পর্যন্ত ওঠেনি। উঠলে তাড়া খেতাম। তাড়া খেলে কে কার লটার বহরের কথা মনে রাখে। তাড়া না খেলেও উঠে যেতে পারি। সিটের নিচে পড়ে আছে যখন, খপ করে পায়ে ধরে টেনেও রাখবে না। কিন্তু মুশকিল, ভিড়ের মধ্যে দাঁড়াবারও জায়গা নেই। সুখে থাকতে ভূতে গেলা কে চায়, টানা দ্বিধায় ভুগছি। পাশের সিটগুলোর লোকজন আমাকে যে খুব লক্ষ্য করছে তাও না, বরং পাত্তাই দিচ্ছে না কেউ। এই সময় এমন দামি ব্রিফকেসটা তুলে জানলা গলাতে গেলেও বিপদ। তবু চেষ্টা করা যাক। বুঝি দামি ব্রিফকেসটি দেখলে ওদের চোখে পড়বেই। আমার জামা প্যান্টের যা ছিঁড়ি, তাতে ব্রিফকেসটি যথার্থই বেমানান। এই সব 7-5 ভেবে 10 বার গায়ত্রী জপ করলাম, জানলায় গলানো যায় কি না। সোজা তো গলানো যাবে না, জানলার কাছে রাখা। রুমাল দিয়ে ঝেড়ে ঝুড়ে আসলে সাইজ মতো ফাঁক পাওয়া যাচ্ছে না। জানলার আড়াআড়ি গড়াদের যা ফাঁক, তাতে গলিয়ে দেওয়া খুবই সহজ। 2 বার আংশিক ঢুকিয়ে দেখে নেওয়া গেল। আবার দুর্গানাম জপ, এবারে শেষ চেষ্টা। আরে ঢুকছে না তো, গলেও যাচ্ছে না। বাইরে ঠেলে ফেলি কি করে? আড়াআড়ি লোহার শিকলগুলি নাচানাচি করছে। আচ্ছা মরণ, ফেলবো ভাবলে গলছে না, ফেলবো না ভাবলে গলে যাচ্ছে। পাশের বয়স্ক লোকটি বোধহয় ব্রিফকেসের তামাশা দেখছিল। কে খোকা, গড়াদের সঙ্গে খণ্ডযোদ্ধা কেন? বাক্সটা যে ভাঙবে। বাক্সটা ভাঙুক, গুড়িয়ে যাক, আমার কিছু আসে যায় না। আগুন লাগিয়ে দিতে পারলে আরও ভালো হতো। মাথা গরম, বিচলিত হয়ে পড়েছি। কি আছে ভেতরে জানি না। নোটের বান্ডিল, না হিরে জহরত, কিংবা যদি কাটা মুন্ডু না হোক, কাটা হাত পা থাকে। সঙ্গে সঙ্গে বুকে ধুকপুক শুরু। শেষ পর্যন্ত লোকটা ব্রিফকেসটা গড়িয়ে বাঁশের চাকার তলায় পিষে গেল। সন্ডা মতো লোক দুটি এজন্য বোধ হয় আর আমাকে তাড়া করছে না। পরে পরে পারাপার কে না যায়। ট্রেন ছুটছে, অন্ধকার মাঠ পার হয়ে ছুটছে। স্টেশন এলে থামছে, আবার ছেড়ে যাচ্ছে। বুঝতে পারছি জানলা দিয়ে বাক্সটা গলিয়ে দেওয়া আমার কম্য নয়। আমি ছাড়লেও বাক্সটা আমাকে ছাড়বে না। লোকজনের ভিড় পাতলা হয়ে আসছে। বসার জায়গাও খালি হয়েছে এদিক ওদিক। পলাতকের মতো সতর্ক নজর। গুটি গুটি উঠে পালাবার চেষ্টা করছি। কামরা বদল করব। আর 2টো স্টেশন, তারপরেই আমাকে আর পায় কে। বাক্সটার তাড়া থেকে অন্তত বেঁচে যাব। বাক্স পড়ে থাকবে ট্রেনে, আমি চলে যাব বাড়ি। পাশের কামরায় উঠে দরজার কাছে দাঁড়িয়ে আছি। সিটের নিচে বাক্সটা পড়ে আছে। কার বাক্স পড়ে থাকলো বোঝা যাবে পরে, তার আগে আমি হাওয়া। বেশ যা হোক, নিষ্কৃতি পেয়ে সাইড ব্যাগে হাত দিলাম। ঠিকঠাক আছে কিনা সব দেখে নিলাম। পকেট চিরুনি বের করে মাথা আঁচড়ালাম। সারাটা রাস্তা এমন উদ্বেগে কাটবে, বের হওয়ার আগে যদি জানতাম। যাই হোক, বাবা বলেন গতস্য সূচনা নাস্তি, যা হওয়ার হয়ে গেছে। এখন বাড়ির ছেলে ভালোই ভালোই ফিরতে পারলে বাঁচি। আর তখনই কে একজন অন্ধকারে হাত বাড়িয়ে দিল। স্টেশনের আলোতে মুখ চোখ স্পষ্ট নয়, জামা প্যান্টের রঙও বোঝা যাচ্ছে না। আবছা ধূসর হয়ে আছে চারপাশ। ব্রিফকেসটা নাকের ডগায় দুলছে। এইটা ফেলে এলে কেন? সিটের নিচে দেখলাম পড়ে আছে, নাও ধরো। বোকা কোথাকার। কেমন হিমশিম খাচ্ছি বলতে। না না, এটা আমার তোমারই। কে বলেছে তোমার না? ধরো, নিজের জিনিস নিজে চিনতে পারো না? সিটের তলায় ফেলে এলে কেন? এবার আর মাথা ঠিক রাখতে পারলাম না। প্রায় ছিটকে বের হয়ে দৌড়ালাম।
ট্রেন ছেড়ে দেবার মুহূর্তে অন্য এক কামরায় উঠে পালাচ্ছি। আচ্ছা বিভাগে পড়া গেল। আরে আরে খোকা, ছুটছো কেন? পড়ে মরবে যে। কে বলে, কার গলা, কিছুই বুঝতে পারছি না। লোকটাও ছুটছে। স্টেশনে দূরে দূরে গ্যাসবাতির আলোয় জোর কম। প্ল্যাটফর্ম পার হয়ে লাফিয়ে মালগাড়ি শান্টিংয়ের রাস্তায় উঠতে যাচ্ছি। সামনে মালগুদাম, তারপর তেঁতুল গাছের জঙ্গল পার হয়ে পঞ্চাননতলা। সেখান থেকে ক্রোশখানেক পথ হেঁটে গেলেই বাড়ি। ঊর্ধ্বশ্বাসে ছুটছি। পিছনে বাক্সটা তেড়ে আসছে আমাকে। ধূসর অন্ধকারে চকচক করছে। বাক্সটা কারো হাতে ঝুলছে না, নিজেই ঝুলে ঝুলে দুলে দুলে এগিয়ে আসছে। সামনে ছুটলে সামনে ঝুলে আছি, পিছনে ছুটলে পিছনে ঝুলে থাকি। যেদিকে তাকাই বাক্সটা মহামারী বাঁধিয়ে মজা ভোগ করছে যেন। সবই হচ্ছে কয়েক মিনিটের মধ্যে, কারণ স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। আসলে ঘুরে পড়ে গেছি হয়তো। আতঙ্ক থেকে এমন হতে পারে। ছুটে আসছিল লোকটা, সে গেল কোথায়? ওই তো সামনে দাঁড়িয়ে, হাতে বাক্স, ফ্যাক ফ্যাক করে হাসছে। তাহলে লোকটাই বাক্স নিয়ে আমাকে তাড়া করেছে। কেন করছে তাও বুঝছি না। সামনে এসে লোকটি বলল, কোথায় পালাবে? যাও, উঠে পড়ো ট্রেনে। নিজের জিনিস ফেলে যেতে নেই। তোমার কি মাথা খারাপ হয়েছে? এত কষ্ট করে শহর থেকে এত দূর নিয়ে এলে বাড়ির কাছে এসে কেউ ফেলে যায়? যতই ভারী হোক, উঠে পড়ো ট্রেনে। সামনের স্টেশনে তো নেমে যাবে। এই স্টেশনে নেমে পালাচ্ছিলে কেন? এত কথা শোনার পর বোধহয় আমার ঘোর কেটে যাচ্ছিল। ভালো করে চোখ মেলে দেখলাম। দেখেই ভিমরি খাওয়ার অবস্থা। বাসের সেই ষণ্ডা মতো দুজনের একজন রাতের অন্ধকারে আমাকে ঘিরে ধরেছে। কুই কুই করে বললাম, এটা তো আপনাদের। আগে ট্রেনে উঠে পড়ো, পরে দেখা যাবে। এত কথা হচ্ছে, প্ল্যাটফর্মে মানুষজনের ভিড় না থাকলেও একেবারে ফাঁকা নয়। কেউ দেখছি ভ্রুক্ষেপই করছে না। বাক্স নিয়ে ঝামেলা করছে দুজন লোক, তাও যেন বুঝছে না। আর তখনই দেখছি পোড়ো বাড়ির সেই লোকটা টলতে টলতে আসছে। আমার হাত পা অসাড় হয়ে আসছিল, চোখ ঘোলা ঘোলা। বাঁশের তলায় মাথাটা চেপটে গেছে, রক্তে ভেসে গেছে। কিন্তু সে এখন পান চিবোতে চিবোতে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে, আমি জানি তুমি কখনো অবিশ্বাসের কাজ করতে পারো না। অক্ষত অবস্থায় আছে থাকারই কথা। আর মিনিট 3 অপেক্ষা। চলো হেঁটে যাই। সামনে মালগুদাম, তারপর কিছুটা গেলে তেঁতুলের জঙ্গল। তোমার বাড়ি তো এখান থেকেও নেমে যাওয়া যায়। পরের স্টেশনে গিয়ে আর কাজ নেই। আমার মুখ থেকে রাশ উঠছে না। আর দেখছি সেই ষণ্ডা মতো দুজনের একজন ভিমরি খেয়ে পড়ে গেছে প্ল্যাটফর্মে, আর একজন মনে হলো ছুটে পালাচ্ছে। লোকটি হাসল, আমাকে অভয় দিয়ে বলল, ভয় নেই, তোমার কোনো ক্ষতি করব না। তবে সময় নেই, এসো আমার সঙ্গে। দ্রুত ট্রেন লাইন পার হয়ে গুদামঘর পার হয়ে নামতেই লোকটি বলল, যাও, ভয় নেই। বাক্সটা আমার হাতে দাও। আমায় আবার তাড়া করবে না তো? না না, বলছি তো, আমার জিনিস ফেরত পেয়েছি, তাই যথেষ্ট। ধন্যবাদ তোমাকে। ট্রেনটা হুইসেল দিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে সামনের স্টেশনের দিকে চলতে লাগলো। কালো ধোঁয়ার গন্ধ ভকভক করে স্টিম উগড়াচ্ছে। আর তখনই দেখলাম লোকটি ঘড়ি দেখছে। ঘড়ি দেখে কি বুঝলো কে জানে, বাক্সটা ছুঁড়ে ফেলে দিল তেঁতুলের জঙ্গলে। ভয়ঙ্কর এক বিস্ফোরণ। সারা স্টেশন কেঁপে উঠল। রেলের স্লিপার ছিটকে পড়ল। ধোঁয়া আর আগুনের মধ্যে দেখলাম লোকটা মিলিয়ে গেল। পরদিন সকালের কাগজ দেখে স্তম্ভিত। ট্রেন উড়িয়ে দেওয়ার জন্য 3 জনের একটি দল ট্রেনে উঠে বসেছিল। 2 জনের লাশ প্ল্যাটফর্মে পাওয়া গেছে, আর একজনের কোনো পাত্তা পাওয়া যায়নি। পুলিশের তাড়া খেয়ে পালিয়েছে। বিস্ফোরণ ট্রেনে না ঘটে মালগুদামে কী করে ঘটল, এটা তদন্তকারী দল এখন খুঁজে দেখবে। কেউ ধরা পড়েনি। ফারাক্কা ব্যারেজের জরিপ কার্যের শেষ সিদ্ধান্তটি যেসব বিশেষজ্ঞের হাতে ছিল
সেই বিশেষজ্ঞ দলটি ট্রেনে যাচ্ছিলেন। তাদের কারো কোনো ক্ষতি হয়নি। নিচে দুর্ঘটনার ছোট্ট আরেকটি খবর। বেলেঘাটার সরকার বাজারের কাছে বাস দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। পরনে ধূসর রঙের জামা এবং সাদা প্যান্ট। কে যে কার কখন কিভাবে উপকারে লাগে কেউ জানে না। উপকারের ইচ্ছে থাকলে মানুষ তো পারেই, ভূতও পারে। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।